আমি দ্বিতীয় বিয়ে করতে চাই। ফাহাদের মুখে কথাটা শুনতেই অনেকটা অবাক হয়ে তার দিকে তাকালো সুজানা। তবে হঠকারিতায় আবেগে আপ্লুত হয়ে মাথা গরম করে সিন ক্রিয়েট করার মতো মেয়ে সুজানা নয়। অন্তত এই দুপুরাতে তো মোটেও নয়। পাশের ঘরে টুটুন তাদের ছেলে ঘুমিয়ে আছে। ঘরে অসুস্থ শাশুড়ি আছে, উনিও হার্টের রোগী। অযথা চিৎকার চেঁচামেচি উনি পছন্দ করেন না, আবার সহ্যও করতে পারেন না। সুজানাও তার ব্যতিক্রম নয়। ভীষণ শান্তিপ্রিয় মানুষ সুজানা। অযথা তর্ক বিতর্ক পছন্দ করে না সে, এটা তার স্বভাবের ধাত। মাত্র সংসারের সকল কাজকর্ম শেষ করে ছেলেকে ঘুম পাড়িয়ে রেখে নিজের ঘরে এসেছে সে। ঘুমানোর আগে এলোমেলো ঘর গোছানোটা তার বহু পুরনো অভ্যাস। বিছানার চাদর পাল্টাচ্ছিল সে। স্বামী রেহেন কথায় চাদরটা হাত থেকে পাশে সরিয়ে রাখলো। ফাহাদকে বলল, আমরা বসে শান্ত হয়ে কথা বলি। তোমার হাতে মিনিট পাঁচেক সময় আছে, কফি খেতে খেতে কথা বলি। বসো, নিয়ে আসছি এখনই। সুজানা কথাটা বলি রান্নাঘরে পা বাড়ালো কফি বানানোর জন্য। ফাহাদ ভেবেছিল দ্বিতীয় বিয়ে করতে চাওয়ার কথা শুনে সুজানা চিৎকার চেঁচামেচি করবে, কথার বানে বাড়ি মাথায় তুলবে, কিন্তু এমনটা হলো না। সে মনে মনে ভাবছে, সুজানা হয়তো রাজি হয়ে যাবে। রাজি হবে না কেন? পুরুষ মানুষের অনুমতি আছে একাধিক বিয়ে করার। আর সে তো সুজানাকে ছেড়ে দিচ্ছে না, আর না তার ভরণ পোষণের দায়িত্ব অস্বীকার করতে চাইছে। সে কিছুটা মানিয়ে নিলেই দুজনকেই রাখতে পারবে সে। এসব ভাবতে ভাবতে সুজানা ঘরে ঢুকলো ট্রেতে 2 কাপ কফি নিয়ে। সুজানা বলল, কড়া করে কফি বানিয়েছি আজ, টেস্ট করে বলো তো কেমন হয়েছে, চিনি ঠিক আছে কিনা। ফাহাদ বলল, কফি ভালো হয়েছে, সবকিছুর পরিমাণই ঠিক আছে, একদম ব্যালেন্সড। ধন্যবাদ তোমাকে, মনে হচ্ছে এই মুহূর্তেই কফিটার দরকার ছিল। সুজানা বলল, অভ্যাস মানুষকে অনেক কিছুই ব্যালেন্স করতে শেখায়। এখন বলো, কি যেন বলছিলে তখন? দ্বিতীয় বিয়ে করতে চাচ্ছ? হঠাৎ করে এমন প্রয়োজন অনুভব হলো কেন? নাকি অনেকদিন থেকেই ভাবছো, আজকে বললে? ফাহাদ বলল, খুব বেশি দিন হলো ভাবছি না, মাসখানেকের মতো হবে। সেদিন ফোনে ইউটিউবে একজন হুজুরের বক্তব্য শুনছিলাম যে পুরুষ মানুষের একাধিক বিয়ের অনুমতি আছে। তাদের সামর্থ্য থাকলে ওদের উচিত বিয়ে করা। তাই আমিও ভেবে দেখলাম, আমার ইনকাম ভালো, এখনো বয়সে শক্ত জোয়ান পুরুষ, তাই বিয়ে করতে কোনো অসুবিধা হওয়ার কথা না। ইসলাম ধর্ম বিয়ে করতে প্রথম স্ত্রীর অনুমতির প্রয়োজন নেই, কিন্তু নৈতিক দায়িত্ব একজন স্বামী হিসেবে তাকে জানানোর। তাই আমি তোমাকে আমার ইচ্ছার কথা বলেছি। সুজানা বলল, শুধু হুজুরের বক্তব্য শুনে এত বড় সিদ্ধান্ত নিয়ে ফেললে? তুমি কোরআনের আয়াতের বিস্তারিত আলোচনা, ব্যাখ্যা এবং মাসাইল নিজে বোঝার চেষ্টা করেছো? পুরুষদের একাধিক বিয়ে নিয়ে কি কি বলা হয়েছে, কি কি যোগ্যতা থাকতে হবে, কেন এটাকে শুধু অনুমতি দেওয়া হয়েছে কিন্তু উৎসাহ প্রদান করা হয় নাই? কেন এইটা শুধু জায়েজ বিধান হিসেবে আছে? ফাহাদ বলল, না, আমি এত কিছু দেখে এবং ভেবে এই সিদ্ধান্ত নেইনি। আমার মনে হয়েছে আমার বিয়ে করার অনুমতি আছে, তাই করতে চাচ্ছি। এখন তুমি কি চাইছো? আমি স্বেচ্ছায় রাজি হয়ে যাই? রাজি না হতে চাইলে আমাকে ছেড়ে দেবে? সুজানার সোজা সাপটা প্রশ্ন। ফাহাদ জানে সুজানা কথা পেঁচানোর মতো মানুষ না, তাই সেও সোজা মুখে বলল, দেখো সুজানা, আমি তো তোমার উপর বা আমাদের ছেলের কোনো দায় দায়িত্ব এবং ভরণ পোষণ অস্বীকার করতে চাচ্ছি না, এবং কখনো করব না। শুধু তুমি একটু কষ্ট করে মানিয়ে নাও। কত মানুষই তো 2-4টা বিয়ে করে। সুজানার ফের প্রশ্ন, নতুন বিয়ে করে কি আমাদের গ্রামে পাঠিয়ে দেবে? আসলে টুটুনের তো এখন 4 বছর চলছে, সামনের বছর স্কুলে ভর্তি করাতে হবে। পরিবেশ জায়গা বদল হলে ওর মানিয়ে নেওয়ারও ব্যাপার আছে। ফাহাদ বলল, গ্রামে পাঠাবো কেন তোমাদের? সেখানে কার কাছে থাকবে? আর মা অসুস্থ থাকে প্রায়ই, সেও গিয়ে এখন গ্রামে থাকতে পারবে না। তোমরাই বাড়িতেই থাকবে। নতুন বউ আসলে সে আপাতত গেস্ট রুমে থাকবে, সেটা তো খালিই থাকে প্রায় সময়। যখন নিজেদের বাসা হবে তখন না হয় রুম বাড়িয়ে বাড়ি করব। আপাতত ততদিন এক বাড়িতেই মানিয়ে নাও। যদি এতে অসুবিধা মনে করো, তাহলে পাশেই একটা ফ্ল্যাট দেখলাম, টুলেট ঝুলিয়ে দিয়েছে, সেটা ভাড়া নেব। তোমার কোনো অসুবিধা হবে না? শুধু তুমি হ্যাঁ বলো। যদি না বলি, যদি বলি তোমার দ্বিতীয় বিয়েতে আমার আপত্তি আছে, তাহলে কি করবে না? অবশ্য তুমি সব সিদ্ধান্ত নিয়েই ফেলেছো, কখন কি করবে, আবার কাকে কোথায় কিভাবে রাখবে। আচ্ছা,
তুমি আমাকে আজকের রাতটা সময় দাও, আমি তোমাকে কাল সকালে আমার মতামত বলবো। আচ্ছা ফাহাদ, তুমি যে আরেকটা বাসা ভাড়া নিতে চাচ্ছ, সেখানকার আলাদা করে বাসা ভাড়া দিতে পারবে? না মানে, এই বাসার ভাড়া তো কম না, আবার আলাদা বাসা নিলে বেতনের টাকায় কুলাতে পারবে? ফাহাদ যেন এবার একটু নড়ে উঠল, বলল, তোমার তো অনলাইন বিজনেস আছে, সেখান থেকে ভালো একটা আয় আসে তোমার, তুমি না হয় সেইটা সামলে নিলে। বিয়ে করবে তুমি, আর আলাদা করে সংসার বাড়ি ভাড়ার টাকা আমি দেব। অবশ্য কি বা আর করা যাবে? ফাহাদ বলল, মানিয়ে নিতে পারলে সবাই খুশি থাকে। তুমি আজকে রাতটা ভেবে আমাকে সকালে জানিয়ে দিও। এই বলে সে ওয়াশরুমে গেল। সুজানা এতক্ষণ হত বিহম্বল হয়ে স্বামীর কথা শুনল। সোশ্যাল মিডিয়াতে কয়েকটা মেয়েদের গ্রুপে জয়েন আছে সে। সেখানে মেয়েদের দুঃখ দুর্দশার কথা শুনে মেয়েদের উপদেশ দিত সে। কে জানতো আজ তার নিজের ঘরেই এমন অবস্থা হবে। এখন তাকে কে উপদেশ দেবে? একটা দীর্ঘশ্বাস ফেলে বিছানার চাদর গোছাতে শুরু করলো আবার। ফাহাদ ওয়াশরুম থেকে বের হয়ে দেখলো সুজানা শুয়ে পড়েছে। নতুন করে কথা বলতে শুরু করে আর ঘাটাতে চাইলো না তাকে। দেখা যাক আগামীকাল সকালে কি বলে সে। কিন্তু সে জানে না সুজানা ঘুমায়নি, ঘুমানোর ভান করছে সে। সুজানা ভাবছে, পুরুষ মানুষ কত সহজে সিদ্ধান্ত নিতে পারে, আবার সেটা জানাতে পারে ফলাহ করে। এই সংসারে তার দিনলিপিগুলোতে আবার চোখ বুলালো। করোনা মহামারীতে যখন ফাহাদের আগের কোম্পানির চাকরিটা চলে গেল, তখন অথই সাগরে পড়েছিল তারা। সব কিছুতে হিমশিম খাচ্ছিল। ফাহাদের বাবা এত সহায় সম্পত্তিও নেই, শুধু গ্রামের ভিটে বাড়ি ছাড়া। তখন মায়ের কাছ থেকে পাওনা বালা জোড়া বিক্রি করে অনলাইন পেজ খুলে হোমমেড খাবারের ব্যবসা শুরু করলো। শুরুতে নিজেই সব রান্না করত, আবার সেগুলো নিজেই ডেলিভারি করত বাসার আশেপাশে। তারপর আবার অনলাইনে ডিজিটাল মার্কেটিং এর উপর কোর্স করলো, কালিনারি কোর্স করলো, গ্রাফিক্সের কাজ শিখলো। তার খাবারের মান বরাবরই ভালো ছিল। সে আন্তরিকতার সাথে সৎ থেকে কাজ করে, তাই অনলাইনে তার ফলোয়ার্স ভালো আছে এবং পেজের রিভিউ ভালো, রিপিট কাস্টমার অনেক। ব্যবসা থেকে ভালো মুনাফা আসে। ব্যবসা যখন দাঁড়িয়ে গেল, ঠিক 1 বছর পরেই টুটুন পেটে আসলো। টুটুন পেটে আসার 3 মাস পরেই ফাহাদের বেসরকারি ব্যাংকে চাকরি হলো। চাকরির বেতনও ভালো। তারপর দেখতে দেখতে টুটুনের 4 বছর চলছে। ভালোই তো চলছিল সবকিছু। মুনির চৌধুরীর একটা বিখ্যাত উক্তি আছে, মানুষ মরে গেলে পচে যায়, বেঁচে থাকলে বদলায়, কারণে অকারণে বদলায়। সত্যিই তাই। মানুষের পরিবর্তন কখন কিভাবে হয় কেউ জানে না। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এসে ফাহাদ সুজানাকে ডাক দিল। অফিসের যাওয়ার সময় হয়ে এসেছে, নাস্তা টেবিলে দিতে বলল। রেডি হয়ে নাস্তার টেবিলে এসে দেখে টেবিলে নাস্তা নাই। সুজানাকে ডাক দিল, কিন্তু কোনো উত্তর এলো না। ভাবলো ছেলের ঘরে আছে। সেখানে গিয়ে দেখলো ছেলেও ঘরে নাই। বিছানায় ছেলের খেলনা, গাড়ির নিচে একটা কাগজ দেখতে পেল সে। হঠাৎ করে অজানা আশঙ্কায় গলা শুকিয়ে এলো তার। কাগজটা হাতে নিল। মূলত এটা একটা চিঠি, সুজানার লেখা চিঠি। পড়তে শুরু করলো সে। প্রিয় ফাহাদ, কখনো তোমাকে আর প্রিয় কেউ বলে ভাবতে পারবো কিনা জানি না। কাল রাতের পর থেকে সব কেমন যেন গুলিয়ে গেল। কাল সারা রাত দু চোখের পাতায় এক করতে পারিনি, অথচ দেখো তুমি কত সহজে তোমার সিদ্ধান্ত জানিয়ে দিলে। মনে হচ্ছে এই সংসারে আসা, তোমার স্ত্রী হওয়া, সন্তানের মা হওয়া, মেয়ে মানুষের জন্মেছি বলে আমারই যেন শুধু দায়বদ্ধতা সবকিছু মানিয়ে নেওয়ার। তাই তুমিও আমাকে এত বড় সিদ্ধান্ত জানানোর পর বললে মানিয়ে নিতে। তুমি দ্বিতীয় বিয়ে করবে কি করবে না এটা তোমার সিদ্ধান্ত, কিন্তু আমি তোমার সিদ্ধান্তের সাথে মানিয়ে নেওয়ার মতো সাহস করতে পারছি না। আমি আশঙ্কা করছি যত সহজে তুমি মানিয়ে নেওয়ার কথা বলছো, আমার জন্য এ সব কিছু মেনে নেওয়া কোনোভাবেই সহজ হবে না। এটাও আশঙ্কা করছি তুমিও পারবে না সবকিছু সামলাতে। তাই তোমার দুর্ভোগ বাড়াতে চাচ্ছি না। আমাদের জন্য চিন্তা করো না। মা ছেলে নিজেদের গুছিয়ে নিয়ে ভালো থাকবো। বিজনেসের জন্য ওয়্যার হাউস নিয়েছিলাম, তোমাকে বলেছিলাম হয়তো মনে আছে। আপাতত আমরা এখানেই থাকবো। তুমি তালাকের কাগজ পাঠিয়ে দিও, স্বাক্ষর করে দেব। তোমার নতুন জীবনের জন্য শুভ কামনা। ইতি সুজানা। ফাহাদ চিঠিটা পড়ে ধপ করে বিছানায় বসে পড়ল।
সে ভাবতেও পারেনি সুজানার জবাব এভাবে করা চপটঘাত হয়ে ফিরে আসবে। সে ভাবতে লাগলো, তার যখন চাকরি ছিল না কিভাবে পাশে থেকেছে সে, দিনরাত কত পরিশ্রম করেছে সংসারের জন্য, হঠাৎ এত অকৃতজ্ঞ কিভাবে হলো সে? কি মুখ নিয়ে স্ত্রী সন্তানের কাছে যাবে তাদের ফেরানোর জন্য? ফাহাদের মা অন্য ঘর থেকে বলছে, বৌমা, এত বেলা হয়ে গেল, নাস্তা দিলে না? ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে। ফাহাদ আর দেরি করলো না। বাড়ি থেকে বেরোনোর সময় ফাহাদ মাকে বলল, মা, তোমার বৌমা নাতিকে নিয়ে একটু বাইরে গেছে, আমি ওদের আনতে যাচ্ছি, তুমি আজকে মুড়ি কলা দিয়ে চালিয়ে নাও। ফাহাদ বের হয়ে সিঁড়ির কাছে এসে মনে মনে বলল, আল্লাহ, সহায় হও, ওদের অভিমান ভাঙিয়ে যেন বাড়ি ফিরে আনতে পারি, ওরা যেন শুধু ফিরে আসে সহি সালামতে। সমাপ্ত।